আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন 26 যে নির্বাচনের কথাটি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে। অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো। জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমরা নির্বাচনের দিন সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত এক ধরনের ফলাফল পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো যে পৃথিবী একেবারে থমকে গেছে, আকাশ বাতাস সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এরপরে রাত 10টার দিকে গিয়ে আবার সচল শুরু হলো। এই সচল যখন শুরু হলো তখন একের পর এক শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। তার আগে আমরা দেখেছি প্রায় সমস্ত জায়গায় একরকম চিত্র, আর এরপরে গিয়ে মিডিয়া সম্পূর্ণ তার উল্টো চিত্র দেখানো শুরু করলো। এরপরে তো একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে এসেছে, তারপরে তথ্য প্রমাণগুলো আমাদের সামনে এসেছে। আর আজ খোদ জামাত আমির তিনি ফাঁস করে দিলেন, তাকে যে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কেন তিনি ওই ফলাফল মেনে নিলেন এবং সেখানে জামাতের অবস্থান কি ছিল পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা আসেন বিষয়টা একটু খুলে আলাপ করার চেষ্টা করি কি হয়েছে। আজকে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন, ফটোকার্ড দিয়েছেন। সেই ফটোকার্ডের যে ভাষা, তাতে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ ওই কার্ডের ভাষা অনুযায়ী জামাত আমির তাকে ফোন করে বলেছেন, ইলিয়াস, মনে কষ্ট নিও না, আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হলো আপনি যদি এইটা মেনে না নেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আপনাদেরকে এইভাবে একেবারে সমূলে ধ্বংস করে ফেলবে, এবং ডিপ স্টেটের কেউ মেনে নিতে চাচ্ছে না। ফলাফল তো যা হবার সেটা আপনি বুঝতেই পারছেন, হয়ে গেছে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এই অবস্থায় এখন যদি আপনারা এইটা ছেড়ে না দেন তাহলে দেশের এই পরিস্থিতি হবে। বলেন, এমতো অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনি হলে কি করতাম? বা জামাত আমিরকে যে কথাটি বলা হলো, জামাত আমির তখন তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, তিনি ক্ষমতার চিন্তা করেন নাই, তিনি দেশের মানুষের কথা চিন্তা করে, যে এই সবেমাত্র কয়েকদিন আগে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের কয়েক হাজার সন্তান জীবন দিয়েছে। এখন যদি এই ক্ষমতার কারণে, গদির কারণে আমি আমার সন্তানদেরকে, সন্তান তুল্য আমার এই ছেলে মেয়েদেরকে আবার যদি মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটি দরকার নেই, আমার ক্ষমতার দরকার নেই। আমি এই বিষয়টি, আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন, আগের ভিডিওটি, আমি সেখানে এই কথাটি বলেছি যে জামাত আমির যে সাংবাদিক সম্মেলন করলেন রাত 9টা-10টার দিকে, এই সাংবাদিক সম্মেলনে তার যে মুখাবয়ব ছিল এটি খুব বেশি স্বাভাবিক ছিল না। উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয়ের একটা চিহ্ন তার মুখের ভিতরে আমরা দেখতে পেয়েছি। তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে সামথিং রং, কোনো কিছু হয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা ঘটেছে, না হলে এমনটি হবার কথা নয়। তিনি একেবারে কোনো কথা না বলে মেনে নিলেন, নীরবে মেনে নিলেন। এমনকি বিরোধী দল হলে কমপক্ষে তো একটু আস্ফালন করে, একটু হুঙ্কার হুম্বি তম্বি এগুলো করে, তিনি তাও করলেন না, এইভাবে একেবারে নীরবে মেনে নিলেন। তার মানে অবশ্যই এখানে কোনো কিছু ঘটেছে, সেটি আজকে প্রমাণিত হলো। তিনি বলেছেন, আমরা আসলে এগুলো তো চাপা থাকে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এই নির্বাচনের আগে জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে, মানুষ ট্রেনে, লঞ্চে, স্টিমারে, ট্রেনের ছাদে করে বাড়ি গেছে, আর দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, মিছিল করতে করতে বাড়ি গেছে।
শোবিজের তারকা থেকে শুরু করে, টিকটকার থেকে শুরু করে, যারা পোশাক পরতে চায় না, পোশাক পরা পোশাক না পরা প্রত্যেকেই জামাতের পক্ষে তারা উঠে পড়ে লেগেছিল। তারা একটা ব্যবস্থাকে, একটা সিস্টেমকে, দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমকে ভেঙে চুরে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য তারা জামাতকে বেছে দিয়েছিল। এছাড়া তাদের আর হাতে কোনো অপশন ছিল না। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা এইভাবে কেড়ে নেওয়া হয়েছে ব্ল্যাকমেইল করে। এখন এখানে আমাদের একটু কষ্ট হতে পারে, একটু রাগ হতে পারে যে কেন জামাত আমির এই কাজটি করলেন। তিনি ডাক দিতেন, তিনি বলতেন, আমরা ঝাঁপিয়ে পড়তাম, আবার প্রয়োজনে রক্ত দিতাম। হ্যাঁ, এটি আমাদের আবেগ থেকে বলা খুবই সহজ, এটি আমার কাছেও এটি মনে হচ্ছে, কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যদি চিন্তা করি, তাহলে চিন্তা করুন তো জামাত আমির এখানে কত বড় বীরত্বের এবং মহত্বের পরিচয় দিয়েছেন। তার কাছে ক্ষমতা কিছু নয়। আর অপরদিকে আমরা যারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই, তাদের কি চরিত্র দেখলাম? আমরা দেখেছি ক্ষমতার জন্য আওয়ামী লীগের চরিত্র আমরা দেখেছি। তারা মানুষ হত্যা করতেও বিন্দুমাত্র দ্বিধা করে নেই। বাংলাদেশের তাদের নিজ দেশের মানুষের বুকে গুলি চালাতে, পাখির মতো গুলি চালাতেও তারা দ্বিধা করে নেই। আবার ঠিক আরেকটি দল, তারাও এ ব্যাপারে বিন্দুমাত্র কার্পণ্য করে নেই। শুধুমাত্র ক্ষমতার কারণে তারা এইভাবে ব্ল্যাকমেইল করলো একটা দলকে। তাহলে তারা এদেশের মানুষের কি সেবা করবে? শুরু থেকেই তো আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির নতুন সংজ্ঞা, ভাষা নিয়ে একটা শয়তানি শুরু করেছে প্রথম আলো গং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডাক্তার, কি নাম যেন, তরিক মঞ্জুর, তাকে আর তরিক মঞ্জুর বলে ডাকা যাবে না, তার নাম হচ্ছে তরিক মানে পথ আর মঞ্জুর মানে অনুমোদিত। তাহলে তাকে অনুমোদিত পথ এই নামে আমরা ডাকবো, তাকে আর তরিক মঞ্জুর বলে আপনারা কেউ ডাকবেন না। এই কাজটি করেছে প্রথম আলো। প্রথম আলোকে মতিউর রহমান, মতিউর শব্দের বাংলা হচ্ছে আজ্ঞাবহ। তাহলে এই অনুমোদিত পথ আর আজ্ঞাবহরা এই ইনকিলাব, জিন্দাবাদ, আজাদি, এই শব্দগুলো তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই শব্দগুলো নিয়ে তাদের ব্যাপক ভয় তো হওয়ারই কথা, কারণ এই শব্দগুলোর এত ওজন, এত ভার, যে এর ভার সইতে না পেরে তাদের যে আদি গুরু মাতা পালিয়ে চলে গেছে তার উৎস মূলে। এখন যারা তার ছেলাপেলা আছে এই প্রথম আলো গংরা তো বুঝতে পেরেছে যে এই শব্দগুলো যেভাবে বাংলাদেশে চর্চিত হচ্ছে, এইভাবে চর্চিত হতে থাকলে তাদের যে শয়তানির যে আখড়া, এই আখড়া আর বেশি দিন টিকে থাকবে না। এদেশের মানুষ তাদের শয়তানির আখড়াটা ধরে ফেলেছে, যার কারণে এখন তারা ওই ভয় থেকে, ওই আশঙ্কা থেকে এখন এই শব্দগুলোর পিছনে লেগেছে যে এই জাতীয় শব্দগুলো বলা যাবে না। এদের সাথে গা মিলিয়ে বিএনপির একজন মন্ত্রীও, নাম বললাম না আমি সঙ্গত কারণেই, তিনিও ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন যে এই শব্দগুলো বাংলা ভাষার জন্য অশনি সংকেত, বা তার ভাষায় আরো কঠিন করে বলেছেন, আমি আর অত কঠিন করে বললাম না। একদিকে শব্দের ভয় পাচ্ছেন, অন্যদিকে একটা রাজনৈতিক দলকে ব্ল্যাকমেইল করে বাংলাদেশের মানুষ যাদেরকে মনোনীত করেছে, যাদেরকে নির্বাচিত করেছে, তাদেরকে ব্ল্যাকমেইল করে এই যে ক্ষমতা দখল করা। আর এইটা যে হবে, এইটা 25 নভেম্বর 2025 সালে অস্ট্রেলিয়া প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর বনিয়া আমিন, যিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তিনি একেবারে, আমি হতবাক হয়ে গেলাম কিভাবে এত নিখুঁত ভাবে তিনি এই কথাটি বললেন। জামাতে ইসলামকে সেদিন দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। যে গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এই সেই গোলাম কাদের, হিজড়া কাদের 2026-এ যে নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা 80 সিটস। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে। আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াতে ইসলাম, তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর, যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামায়াতে ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড একটা কিছু আসবে। আর আমি আগেও বলেছিলাম
আমি আগেও বলেছিলাম জামায়াতে ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামায়াতে ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট। জামায়াতে ইসলামকে সেদে দিল এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। বাট 2028 জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে, কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে, তারপর হবে আসল নির্বাচন। তো বনিয়ামিন এই কথাগুলো কবে বলেছে? 25 নভেম্বর 2025 সালে। এত নিখুঁত ভবিষ্যৎবাণী এটি করা সম্ভব নয় যদি ওই তথ্য ইনফরমেশন যদি না থেকে থাকে। ঠিক তারই পুনরাবৃত্তি আমরা দেখলাম আজ জামাত আমিরের কথার মাধ্যমে বা ইলিয়াস হোসেনের ওই ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানলাম। এই আশঙ্কা আমরা বারবার করে আসছিলাম এবং আমরা এটি জানতাম। নির্বাচনে যে পরিমাণ জালিয়াতি হয়েছে, যে পরিমাণে ভোট কারচুপি হয়েছে, এটাকে ভোট কারচুপি না, ভোট ডাকাতি। আর সেই ডাকাতির পরেও এরপরে আবার ব্ল্যাকমেইল করে ক্ষমতা। এইটা পৃথিবীর ইতিহাসে এই সরকার, এই নির্বাচন ব্যবস্থা, এই ইলেকশন কমিশন, এটা এমন কালো অধ্যায়ে লেখা থাকবে। আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে সারা জীবন সরকারি দলকে এই অভিশাপ তাদেরকে বয়ে বেড়াতে হবে। এই অভিশাপ তাদের জীবনেও পিছু ছাড়বে না। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড, যাকে আপনারা সবাই চেনেন, তিনি ফোন করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভালকে। ফোন করে তুলসী অজিত দোভালকে বলেছেন, কংগ্রাচুলেশন, দিস টাইম ইউ হ্যাভ ওয়ান মাই ফ্রেন্ড। অভিনন্দন, এবার তুমি জিতেছো আমার বন্ধু। কেন এই ফোনটা করলেন তুলসী এবং কিসে জিতলো ভারত? সম্প্রতি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো বাংলাদেশে এবং এই বাংলাদেশে বিএনপির জয়লাভে তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে অভিনন্দন জানিয়েছে। এর কারণ হলো, একটু পেছনে যাই, 24 সালের 5ই অগস্ট বাংলাদেশে যে রেজিম চেঞ্জটি হয়েছিল, আপনারা জানেন যে তার পেছনে আমেরিকার একটা প্রভাব ছিল। সেই রেজিমটা যে চেঞ্জ হবে সেটা ইন্ডিয়া ঠিকমতো সময় মতো পর্যাপ্ত ইনফরমেশন পায়নি। ইন্ডিয়া যখন জেনেছে তখন আসলে আর কিছুই করার ছিল না। তো সেই রেজিম চেঞ্জে ইন্ডিয়াকে সাইড লাইনে রেখে, অনেকটা অন্ধকারের ভেতরে রেখে আমেরিকাই সবকিছু করেছিল এবং সেই ব্যাটেলে কিন্তু আমেরিকা জিতেছিল। সেই জায়গা থেকে এবারের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আমেরিকার প্রেফারেন্স ছিল জামাতে ইসলাম। আমেরিকা চেয়েছিল জামাতে ইসলাম নির্বাচনে জিতুক এবং জামাত জিতলে আমেরিকার যেটা সুবিধা হবে যে আমেরিকার ইন্টারেস্টটা বাংলাদেশে জামাত অনেক বেটার সার্ভ করতে পারবে কম্পেয়ার টু আওয়ামী লীগ এন্ড বিএনপি। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি এই দল দুটোর জনসম্পৃক্ততা এত বেশি যে এরা চাইলেই বিদেশিদের ইচ্ছা মতো সব কাজ করতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকা যখন জামাতকে চাইছিল, এবং আপনারা খেয়াল করেছেন যে তারেক রহমানের বাংলাদেশে আসতে কিন্তু ক্রমশ দেরি হয়ে যাচ্ছিল এবং একটা পর্যায়ে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, যিনি আমেরিকার চার্জ d'affaires ছিলেন দূতাবাসের, সেই ট্রেসি কিন্তু তারেক রহমান যখন বলেছিল আসবে কিনা, ট্রেসি বলেছিল নট নাও, আরেকটু পরে। তো তারপরে তারেক রহমান একটু দেরিতে হলেও 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছে। এই যে তারেক রহমান এসেছেন, এর আগে কিন্তু 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে ভারতীয় অনেকেরই যোগাযোগ হয়েছে, খুব গোপনে নেগোসিয়েশন হয়েছে। এটা এতটাই গোপনে নেগোসিয়েশন হয়েছে যে আমরা মানে অধিকাংশই আমরা আসলে জানতে পারিনি। এই নেগোসিয়েশনটা হয়েছে ভারত যখন দেখেছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে একটু বেকায়দায় এবং আওয়ামী লীগ হয়তো নির্বাচনে অংশগ্রহণ বা অন্যান্য বিষয় নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, তখনই ভারত একটা প্যারালাল চ্যানেল ওপেন করেছে। ভারতের সেই নীতি যে সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না, সুতরাং তারা তখন থেকেই বিএনপির সাথে যোগাযোগ শুরু করেছে, বিশেষ করে তারেক রহমানের সাথে লন্ডনে ব্রিটিশ হাইকমিশনের যিনি ভারতীয় রাষ্ট্রদূত, তিনিও তারেক রহমানের সাথে মিটিং করেছেন এবং তারই ফলশ্রুতিতে তারেক রহমান কিন্তু 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তারেক রহমানের আসার পথে যতগুলো ক্লিয়ারেন্স দরকার ছিল তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স ছিল ভারতের,
এবং সেই ক্লিয়ারেন্সটা পাওয়ার পরে তারেক রহমান আসছে। যদি তারেক রহমান বাংলাদেশে না আসতে পারতেন তাহলে কিন্তু এই নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড যে ভিক্টরিটা হয়েছে সেটা শুরুতেই বাধাগ্রস্ত হতো, এবং ওই যে জামাতকে ক্ষমতায় আনার যে প্ল্যান, যেটা আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ট্রেসি কাজ করেছেন, ডক্টর ইউনূস কাজ করেছেন, তার কয়েকজন উপদেষ্টা কাজ করেছেন, সবাই মিলে এমনভাবে গুটি সাজিয়েছিল, প্রশাসন সাজিয়েছিল যাতে জামাত ক্ষমতায় চলে আসে। সেই জায়গা থেকে ইন্ডিয়া চেয়েছে জামাত যেন কোনো অবস্থায় ক্ষমতায় না আসে। জামাত ক্ষমতায় এলে ভারতের জন্য অনেক রকমের সমস্যা হতো। এমনিতেই ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নিয়ে যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দেখেছেন, তিনি ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেবেন, নানা রকমের হুমকি দিয়েছেন, এবং সেই হুমকির প্রেক্ষিতে ভারত কিন্তু এই চিকেন নেক এবং এই আশেপাশে 5টা সামরিক বেস তৈরি করতে হয়েছে। যা ইউনূস মোটামুটি ভারতকে এই সাইডে একদম ঘুমারাম করে ফেলছিল। ভারতের এই ফোর্স মোবিলাইজেশন অনেক 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 ব্যস্ত ছিল। তো সেই জায়গা থেকে ভারতের স্ট্র্যাটেজি ছিল যে কোনোভাবেই এখানে জামাতকে আনতে দেওয়া হবে না। আপনারা জানেন যে খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকার সম্পর্কটা একটু ভালো যাচ্ছে, তাদের সম্পর্কে বেশ টানাপোড়েন হচ্ছিল গত এই ট্রাম্প ওথ নেওয়ার পর থেকে, কিন্তু বর্তমানে তাদের সম্পর্কে একটু হানিমুন পিরিয়ড চলতেছে, যে কারণে এই নির্বাচনে যে বিএনপি ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছে, এবং নির্বাচনে আপনারা খেয়াল করে থাকবেন এই নির্বাচনে ডক্টর ইউনূস যেভাবে গুটি সাজিয়েছিলেন তাতে বিএনপির জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে কিছুটা ভারতের সহায়তায় এবং আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা ভোট দিতে গিয়েছেন এবং তৃণমূল পর্যায়ে অধিকাংশ আসনে আওয়ামী লীগের যারা ভোট দিয়েছেন, এরাও একই উদ্দেশ্যে যে জামাত ঠেকাও, অ্যাট এনি কস্ট জামাত ঠেকাও, তারা ধানের শীষে ভোট দিয়েছেন, যে কারণে ধানের শীষ বিএনপি এই বিজয়টি পেয়েছে। এই বিজয়টি পাওয়ার কথা ছিল না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, তারও কিন্তু নিশ্চিত পরাজয় ছিল, গো হারা হারতো, কিন্তু শেষ মুহূর্তে হিন্দুরা এবং আওয়ামী লীগরা ভোট দিয়ে তাকে জিতিয়ে দিয়েছে। এই কারণেই মির্জা ফখরুল আলমগীরের কথা বললাম, কারণ আজকে তার একটা স্টেটমেন্ট দেখলাম যে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের অফিস খোলা যাবে না, আওয়ামী লীগের ভোট নেওয়া যাবে। গো হারা এবং একটা পার্টির মহাসচিব হারলে কি লজ্জার বিষয় হতো, সেখান থেকে তিনি জিততে পারবেন, তখন তার আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগের অফিস খুললেই তার সমস্যা। এটি খুবই একটা বেদনাদায়ক একটা স্টেটমেন্ট তার কাছ থেকে। গত 18 মাস যে ইউনূস এই যে অবৈধ ক্ষমতায় ছিল, এই সময়টা ইউনূস কিন্তু বিএনপিকে ভীষণ অপমান করেছে, চাপের মধ্যে রেখেছে। ইভেন আলী রেয়াজ বিভিন্ন মিটিং এ যেভাবে ধমকাধমকি করেছে, বিএনপি অনেকটা মাটি কামড়ে পড়েছিল, এবং তারা শুধু এই নির্বাচনটার জন্য অপেক্ষা করেছে, নির্বাচনী ফলের জন্য অপেক্ষা করেছে। এবং সেই একটা গল্পের কথা মনে পড়ে যে এক লোক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিল, এবং সুন্দরী মেয়েটি তখন অনেক শর্ত দিত যে আমাকে বিয়ে করতে হলে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে, আমার নামে একটা বাড়ি লিখে দিতে হবে, আমার নামে কোটি টাকার ফিক্সড ডিপোজিট থাকতে হবে, অনেক অনেক শর্ত। যে শর্তই দেয় প্রেমিক বলে হ্যাঁ রাজি, যখনই বলে গাড়ি দেবো বলে দেব, বাড়ি দাও দিব, ফিক্সড ডিপোজিট করবো কোটি টাকা দিব, সব দিব। তারপরে বিয়ে করলো, মেয়েটা যখন দেখলো আরে এটা তো একটা ভালো ডিল, বিয়ের পরে আর স্বামী বাড়িও দেয় না, গাড়িও দেয় না, ফিক্সড ডিপোজিটও করে না, তখন সেই মেয়েটা বললো যে কি ব্যাপার, তুমি বললা বিয়ে করলে তুমি আমাকে এই দিবা সেই দিবা, এখন তো কিছুই দেয় না। তখন লোকটা বলেছিল যে আমি তো অবশ্যই দেব, আমি তো বলিনি দেব না, তবে কবে দেব এটা তো বলি নাই। তো বিএনপি সেরকম যে নির্বাচনের আগে ডক্টর ইউনূস, আলী রিয়াজ লাস্টে যা বলছে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণভোট হ্যাঁ, জুলাই সনদ হ্যাঁ, এইটা হ্যাঁ, সেইটা হ্যাঁ, কিন্তু বিএনপি ঠিকই জানতো যে একবার যদি ক্ষমতা আসতে পারে তাহলে এইগুলো এই সংবিধান বিরোধী এসব তারা কোনো কিছুই অ্যালাউ করবে না। এবং আজকে সেটা আপনারা দেখছেন, এই গণভোট নিয়ে এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে শপথ নেওয়ার যে বিষয়টা ছিল, তারা এগুলো রিজেক্ট করে দিয়েছে। শুধু তাই না, তারা এখন কিন্তু অনেকটা হার্ড লাইনে চলে গেছে। আপনারা দেখেছেন যে প্রশাসন যেভাবে জামাত দিয়ে সাজিয়েছিল, আজকে 9 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো, সবাই জামাতপন্থী। আরো বেশ কিছু সচিবের অদল বদল চলছে। বিএনপি বিশেষ করে তারেক রহমান ডিজিএফআই, এনএসআই এবং দলের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে মোটামুটি যেখানে জামাত পাচ্ছে প্রশাসনে, সেখান থেকে জামাত বিতরণ কর্মসূচি চালু করেছে। জামাত খেদাও, আর আওয়ামী লীগের যদি যোগ্য কোনো লোক থাকে প্রশাসনে তাকে রাখা যাবে।
এরকম একটা নীতি নিয়ে তিনি এগোচ্ছেন। এবং এই কারণেই তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে ফোন করে অভিনন্দন জানালো এবং বর্তমান সরকারের উপরে ভারতের যে একটা প্রভাব কাজ করছে এটা তাদের বিভিন্ন গৃহীত কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। শুধু যে জামাত খেদাও সেটাই না, জামাতের উপরে হার্ডলাইনে যাচ্ছে তাই না, ডক্টর ইনুস যে এই 18 মাসে তার উপদেষ্টা পরিষদের অনেককে সহ যত রকমের দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, সেগুলোর বিরুদ্ধে খুব সম্ভবত দ্রুতই তদন্ত হবে এবং তাদের বিচারের মুখোমুখি করা হবে, এরকমই একটা চিন্তা ভাবনা চলছে সরকারি পর্যায়ে। এবং ডক্টর ইনুস আবার এটা টের পেয়ে যেটা হচ্ছে যে তিনি যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, উপদেষ্টাদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করছে। কিছু উপদেষ্টা অলরেডি পালিয়ে গেছে, কিছু বিশেষ সহকারী পালিয়ে গেছে, যারা গেছে গেছে, কিন্তু বাকিদের ব্যাপারে বিএনপি হার্ড লাইনে যাচ্ছে এবং যে পেইনটা বিএনপিকে গত 18 মাস দেওয়া হয়েছে, যে অপমানটা করা হয়েছে, তার বদলা নেবার একটা সময় এসেছে এবং সরকার সেটা নেবে। ডক্টর ইনুসের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, আসিফ নজরুলের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, অন্য উপদেষ্টা, এই যে স্বাস্থ্য উপদেষ্টা, সেও নাকি 9,000 কোটি টাকার অনিয়ম করেছে। তো এই সবগুলো নিয়ে যেভাবে আসছে, তাদের খুব দ্রুতই তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে এবং সেই ক্ষেত্রে ভারতও এই বিষয়টা একটু মনিটর করতেছে, কারণ ভারত, আমেরিকা এইসব দেশের একটা অভ্যাস আছে যে তারা যদি একবার কাউকে টার্গেট করে সহজে ছাড়ে না। সো এই হিসাবে ডক্টর ইউনূসের সামনে কিন্তু দুর্দিন আসছে বলেই মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।